যেখানে যে হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন সেই এভারকেয়ার একটু যেতে চাই। সেখানে আসলে আমাদের সহকর্মী আহমেদ সালিম রয়েছে। সালিমের কাছে একটু আমরা জানতে চাই, সালিম সেখানকার সবশেষ খবরাখবর একটু আমাদের জানাবেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার মৃত্যুর পরে এই এভারকেয়ার হাসপাতালের সামনে অসংখ্য নেতাকর্মী এবং তার সমর্থক এমনকি সাধারণ মানুষও এসে ভিড় জমিয়েছেন। তাদের আবেগ অনুভূতি তারা প্রকাশ করছেন এই হাসপাতালের সামনে এসে। একই সঙ্গে এখানে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই হাসপাতালের সামনে এসেছিলেন। তারা ভিতরে প্রবেশ করেছিলেন তার মৃত্যুর খবরের পরপরই। একই সঙ্গে সাধারণ নেতাকর্মীরাও কিন্তু এসেছিলেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এই হাসপাতালের সামনে এসেছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে কিন্তু এখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন রাত 10টা নাগাদ এবং রাত 2টা নাগাদ তিনি এই হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিন্তু বিএনপি চেয়ারপারসনের অবস্থার অবনতি হলে তিনি রাত 3:30 নাগাদ আবারও চলে আসেন এখানে এবং একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সঙ্গে ছিলেন। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু এই হাসপাতালে চলে আসেন এবং সকাল 6টা নাগাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এবং জানা যায় যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা যদি বলতে চাই যে এরপরই আসলে সারা দেশে জাতিতে একটি শোকের আবহ তৈরি হয় এবং শোকাবহ পরিবেশের তৈরি হয়। আপনারা জানেন যে এর মধ্যেই রাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তারা অর্থাৎ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপিও কিন্তু তাদের 7 দিনের শোক ঘোষণা করেছে। তারা 7 দিনব্যাপী শোক পালন করবেন, যেখানে 7 দিনের কেন্দ্রীয় কার্যালয় সহ প্রতিটি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত থাকা রাখা হবে। একই সঙ্গে বিভিন্ন কার্যালয়ে দোয়া মোনাজাত করা হবে, দোয়া মাহফিল করা হবে এবং কোরআন খতম করা হবে, সেই বিষয়ে কর্মসূচি কিন্তু বিএনপি ঘোষণা করেছে। এছাড়া যদি বলতে চাই যে বেগম জিয়ার মরদেহ এখন কিন্তু এই মুহূর্তে এবারকার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে, যেখান থেকে আগামীকাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার জন্য তাকে আসলে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এই এবারকার হাসপাতাল থেকে মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে যাওয়া হবে, যেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে বেগম জিয়ার এবং জানাজার শেষে তাকে তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে মূলত দুপুর নাগাদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়, যেখানে বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্থায়ী কমিটির সভাপতিত্ব করেন এবং সেখানে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। একই সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের আগামীকালের যেই দাফন এবং জানাজার কর্মসূচি রয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর সেগুলি সম্পন্ন করতে তারা সহযোগিতা করবেন এবং দেশবাসীর কাছে এবং নেতাকর্মীদের কাছে তারা সহযোগিতা কামনা করেছেন। তারা জানিয়েছেন যে এখান থেকে এবারকার হাসপাতাল থেকে যখন মানিক মে এভিনিউয়ের এবং অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে যাওয়া হবে, তখন রাস্তার দুপাশে পুলিশের নিরাপত্তা, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। রাস্তার দুপাশে অসংখ্য পুলিশ, র্যাব, বিজেপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা থাকবেন। একই সঙ্গে থাকবে সেনাবাহিনী, কিন্তু তাদের সঙ্গে থাকবে সেটি আমরা জানতে পেরেছি এবং সরকারের তরফ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। প্রেস সচিব তিনি কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। তার মরদেহ নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা শেষে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে, সেখানে শায়িত করা হবে। এই বিষয়ে কিন্তু বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে এখানে
তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা যেতে পারবেন, অর্থাৎ আজ বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং আগামীকাল বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা হচ্ছে। যে কোনো সময় তারা উপদেষ্টার একে সেখানে যেতে পারবেন এবং যাবেন। এই ধরনের একটি কর্মসূচি বা এই ধরনের একটি বিষয় সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনারা জানেন যে বেগম জিয়ার মৃত্যুর পর দেশসহ দেশের বাইরে আন্তর্জাতিক মহলেও বেশ কিছু তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারা শোক জানিয়েছেন এবং বেগম জিয়া যে গণতন্ত্রের নেত্রী এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি করেছেন সেই বিষয়গুলি স্মরণ করে তারা বেগম জিয়ার এই তার যে মৃত্যু সেটিকে তারা ধারণ করছেন এবং শোক জানিয়েছেন। এছাড়া দেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মূলত এই শোকাবহ অবস্থায় তারা তাদের শোক জানিয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এমনকি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে কয়েকটি আমরা দেখেছি পাকিস্তান হাইকমিশনার সহ বেশ কিছু রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা গিয়েছেন এবং বিএনপির এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে যদি বলতে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল সেটি হচ্ছে তার বেগম জিয়ার এই প্রয়াণ এবং তার এই মৃত্যু মূলত রাষ্ট্রের জন্য একটি শূন্যতা তৈরি করেছে। গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যে একটি বাধা তৈরি হয়েছে তার মৃত্যুর মাধ্যমে, সেটি আসলে তারা স্মরণ করেছেন এবং বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতি তাকে স্মরণ করবে সারা জীবন। যেই বেগম জিয়া যে সংগ্রাম তিনি করেছেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সেই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আজকে সকালে আমরা দেখেছি দুপুরে নাগাদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন বেগম জিয়াকে যে 2018 সালের 8ই ফেব্রুয়ারি যে দুটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই কারাদণ্ড মূলত বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিলেন এবং তাকে সাজা ভোগ করতে হয়েছে 2 বছর 1 মাস 13 দিন। তারপরে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জামিন পান। যেই জামিনের পর তাকে কয়েক দফা অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত কয়েক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই প্রক্রিয়াটিও অনেক জটিল এবং কঠিন আকারে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে জামিন দিয়েছিল। অর্থাৎ পরিবার এবং বিএনপি এবং আইনজীবী সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা, দেশে বিদেশের সকলের আহ্বান, আবেদন, অনুরোধের পরও 2 বছরের বেশি সময় বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে এবং যে কারাভোগের সময় বেগম জিয়া বেশ কিছু রোগে আক্রান্ত হন এবং নানা রোগে জটিলতায় আক্রান্ত হয়ে সেই কারাগারে থাকা অবস্থা তাকে বেশ কয়েকবার হাসপাতাল যেতে হয়। অর্থাৎ বিএনপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হয়েছিল বেগম জিয়াকে পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত একটি কারাগারের স্বেচ্ছাসের ঘরে তাকে রাখা হয়েছিল এবং নির্জন কারাগারে, যে নির্জন কারাগারে অন্য কোনো বন্দী ছিল না, এই কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করেছিল সরকার আগেই, সেই কারাগারে বেগম জিয়াকে রাখা হয়েছিল এবং তাকে স্লো পয়জনিংয়ের একটি অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য স্লো পয়জনিং দেওয়া হয়েছিল, এটা বিএনপি নেতারা কিন্তু সেই অভিযোগগুলি কিন্তু করেছিলেন। আর চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলেছিলেন যে বেগম জিয়া যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটাই পেত তাহলে হয়তো তিনি আরও বেশি দিন বেঁচে থাকতেন, এই বাংলার বুকে বাংলাদেশের মানুষের মাঝে তিনি থাকতেন। সেটি কিন্তু যখন কারাগারে ছিলেন সেই সময়টি তার উন্নত চিকিৎসা বা সঠিক চিকিৎসাটা কিন্তু হয়নি। সেই চিকিৎসকরা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সেটি কিন্তু বারবারই সেই দাবি করেছিলেন। অর্থাৎ
সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর 2 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন এবং তার যে নানা রোগের যেই আক্রান্ত তিনি হয়েছিলেন সেই সময়টিতে তখন যদি সঠিক চিকিৎসাটা করা যেত তাহলে হয়তো তিনি আরও বেশি সময় থাকতে পারতেন মানুষের মাঝে, এই দেশের বুকে তিনি থাকতে পারতেন, কিন্তু সেটি আর হয়নি। যেটি আজও আমরা একজন চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আজও সেই কথাটাই কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। তারা বলছিলেন যে তার যে লিভার সিরোসিস সহ আর্থাইটিসের যে সমস্যাগুলো ছিল এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে তিনি আক্রান্ত ছিলেন, সেই চিকিৎসা করে যদি সঠিক সময় যদি করা যেতে পারতো তাহলে হয়তো অনেকটা তারা আশাবাদী ছিলেন, হয়তো তিনি আরও বেশ কিছুদিন বা আরও অনেক বছর তিনি এই মানুষের মাঝে থাকতে পারতেন। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর রাজধানীর হাসপাতালে, এভারকার হাসপাতালে বেগম জিয়াকে ভর্তি করা হয়েছিল ফুসফুসের সংক্রমণ নিয়ে এবং তিনি 27 নভেম্বর 4 দিনের মাথায় তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে এবং আমরা জানতে পেরেছিলাম তার পরবর্তীতে অর্থাৎ 1 ডিসেম্বর অর্থাৎ 30 তারিখ দিবাগত রাত 12টা নাগাদ এভারকার হাসপাতালের সিসিইউ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে কিন্তু শেষ দিন পর্যন্ত চিকিৎসা তিনি নিয়েছিলেন এবং ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন। এর মধ্যে বেশ কয়েকবার তার অবস্থার অবনতি হয়েছিল, সেখান থেকে তিনি রিকভার করেছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন। এমনকি গতকাল সকালেও অর্থাৎ সোমবার সকালেও কিন্তু তার অবস্থার বেশ অবনতি হয় এবং সংকটময় অবস্থায় চলে যায় এবং সেখান থেকেও কিন্তু চিকিৎসকদের সহায়তা এবং সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর নৈপুণ্যে তিনি কিন্তু আবারও ফিরে এসেছিলেন। তার কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ গত রাত 2টা নাগাদ, 2টার পর 2:30 নাগাদ তার অবস্থার অবনতি আবারও হয়, কিন্তু সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি সাধারণ মানুষের মাঝে, এই বাংলাদেশের মানুষের কাছে। তার কিন্তু আজ ভোর 6টা নাগাদ তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন, সেটি তার চিকিৎসক তার পরিবারে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছিল। আমরা ভোর থেকে দেখেছি যে বেগম জিয়ার মৃত্যুর খবরের পরপর এই এলাকায় সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা এই হাসপাতাল এলাকায় ভিড় জমিয়েছেন। তারা ভিড় করছেন তাদের নেত্রী বা গণতন্ত্রের নেত্রী তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার এই মৃত্যুর পর তাদের যে আবেগ এবং অনুভূতি সেগুলো তারা প্রকাশ করছেন। তারা এখানে এসেছেন সেই বিষয়গুলো তারা অভিব্যক্তি ব্যক্ত করার জন্য, এটা কিন্তু আমরা দেখেছি। এখনও কিন্তু অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক বিএনপির তারা এই এলাকাটিতে তারা রয়েছেন। এছাড়া যদি আমরা বলতে চাই যে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা, অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও, নেতারাও কিন্তু এইখানে এসেছিলেন বেগম জিয়ার এই মৃত্যুর খবরের পরপর। তারা শোক জানিয়েছেন, তারা বলেছেন বেগম জিয়ার এই মৃত্যু আসলে শূন্যতা, বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় এবং এখানে আসলে তার যে সংগ্রামী জীবন, সেখান থেকে এটা পূরণ হওয়ার মতো নয়, এই রাজনৈতিক দলের নেতারা কিন্তু বলেছিলেন। অর্থাৎ যদি বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী হলেও তিনি যে আসলে গণতন্ত্রের নেত্রী এবং সার্বজনীন সবার নেতা ছিলেন, সেটা কিন্তু আবারও আজকে তার মৃত্যুর পর সবার মধ্যে, সবার বক্তব্যে ফুটে উঠেছে, সেটা কিন্তু আমরা দেখছিলাম। এবং তিনি শুধু দেশ নয়, দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব অথবা আন্তর্জাতিক মহলেও তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, সেটি কিন্তু আবারও পুনর্ব্যক্ত হয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর। বিভিন্ন দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাদের যে শোক প্রকাশ, তাদের যে অভিব্যক্তি ব্যক্ত করা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু, অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু বেশ প্রচার করা হয়েছে তার এই মৃত্যুর খবরটি এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশের সরকার প্রধান থেকে শুরু করে কূটনীতিকরা যারা এই শোক জানিয়েছেন, যেই তাদের অভিব্যক্তি করেছেন, তাদের বক্তব্য অভিব্যক্ত করেছেন, সেই বিষয়গুলো কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু উঠে এসেছে।